চলে এসেছি নিয়ে আপনাদের অতি পছন্দের অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। প্রত্যেক পর্বের মতো এই পর্বেও আমাদের সঙ্গে আছেন চারজন বিশিষ্ট অতিথি এবং এমন চারজন মানুষ যে চারজনকে আপনারা প্রতিনিয়ত দেখেন আপনাদের প্রাত্যহিক জীবনে, কখনো টিভিতে, কখনো সিনেমার পর্দায়, কখনো ইউটিউবে, এবং আলাদা করে তাদের পরিচয় দেওয়ার কিচ্ছু নেই। তারা স্ব ক্ষেত্রে নিজস্ব রূপে নিজস্ব আলোয় উজ্জ্বল। তবু একটা ফর্মালিটি বলে জিনিস তো থাকে, সেই ফর্মালিটি মেনটেন করে আমি ওনাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। টপিকে আসবো পরে। আমার একেবারে বাঁদিকে আছেন। নমস্কার, আমি রাত্রি ঘটক। রাত্রি, দু একটা কথা নিজের সম্বন্ধে। দু একটা কথা আমার সম্বন্ধে না, আমি আর মিষ্টুদি মানে মানসীদির সম্বন্ধে বলি। আমরা দুজনে এত মজা করেছি বহুদিন, যখন শুটিং করেছি ছবিতে, সিরিয়ালে, তো সেই গল্পগুলোই করবো আজকে। সত্যি গল্পগুলো। মানসীদি ভীষণ ভালো রান্না করে, ভীষণ খাওয়াতে ভালোবাসে, আর আমি দেখলেই খালি খাই খাই করি। এটাই বলার আছে আজকে আমার। তার পাশে অবন্তী। নমস্কার, আমি অবন্তী দত্ত। আমারও নিজের সম্পর্কে এমন কিছু বলার নেই যে আমি বলবো। তাই? হ্যাঁ। ও আচ্ছা। আর মানসীদিকে আমি ভীষণ ভালোবাসি, শ্রদ্ধাও করি। মানে যদিও আমার থেকে বেশি বড় নয়, কিন্তু বড়, সে সামান্য হয়তো, সেটার থেকেও বড় কথা হচ্ছে যে তুমি অনেক কিছুতে বড়। ও মা গো, এই মা, থ্যাংক ইউ। আচ্ছা, আমার একেবারে ডান দিকে আছেন পিঙ্কি দিদি, বলুন। হ্যাঁ, নমস্কার, আমি পিঙ্কি ব্যানার্জি। যখন শোয়ের নাম গল্প, তারপর আবার সত্যি, তারপর আবার মানসীদি, তো সেখানে না এসে তো কোনো উপায়ই নেই। অনেক ধন্যবাদ। না, ধন্য করে বাদ দিও না। আচ্ছা, মানসীদি সম্বন্ধে আমি একটা লাইনই বলবো, মানসীদি ইজ ইকুয়াল টু আ বট গাছ। ই রাম। কিন্তু আমার একেবারে ডান পাশে একজন সত্যি সত্যি বটগাছ আছেন, যে ছায়ায় আমাদের ইন্ডাস্ট্রি অনেক শান্তিতে থেকেছে অনেক বছর, এবং তিনিও অনেক অনেক বটগাছের সঙ্গে থেকেছেন, কাজ করেছেন। সেসব গল্প শুনবো। আমাদের সবার অত্যন্ত প্রিয়, অত্যন্ত আদরে, আর আমার ভীষণ মিষ্টি মিষ্টি দিদি রত্না ঘোষাল। নমস্কার, আমি রত্না। মানুষের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। তখন মানুষই সবে ছোট্ট মেয়ে, রোগা এরকম, এত বিশাল চেহারা হয়। ছোট থেকে মানুষকে আমি দেখেছি, মানুষে আজও আমার কাছে সেই ছোট্টটা। কিন্তু দিদির বয়স বাড়ছে না। দিদি এখনো সেই কাটলেট খাও লাঞ্চ ব্রেকে। সবাই আমাদের সম্পর্কে জানে যে আমরা ভীষণ ডায়েট করি, আমরা ভীষণ মেনটেন করি, কিন্তু আমরা সব থেকে বেশি গল্প করি খাওয়ার। একদম। এবং চান্স পেলে আমরা কেউ খেতে ছাড়ি না। গল্প হোক বেশি হোক, কোনো আইটেম আমরা বাদ দিই না। রত্নাদি ভীষণ ইন্টারেস্টিং রান্না। একদম। রত্নাদিকে আমি প্রথম দেখলাম, রত্নাদি দুপুরবেলা রত্নাদি বাড়ি থেকে এরকম কৌটো এলো, আমরা ভাবলাম কি বেরোবে, কৌটো করে বেরোচ্ছে সব, এরকম করে দেখছি ফাঁকা, উঁকি মেরে দেখছি একটাই স্যালাড, তার মানে নিচে অনেক কিছু আছে। তারপর আর একটা খুলে দেখছি দুটো কাটলেট, তার নিচে আরো অনেক কিছু আছে, তারপরটা খালি। কেসটা কি হলো? 4টে কৌটো স্যালাড, কাটলেট খালি। বললো না, আমার তো ছোট টিফিন কৌটো নেই, তাই এসছে। আমি দুপুরে ভাত রুটি খাই না, কাটলেট খাই না। পরদিন থেকে বাকি দুটো কৌটোতে কাটলেট থাকে। তুমি খালি কৌটো আনবে। একটা কথা বলবো, এই টিফিন কৌটোর কিন্তু কোনো একাল সেকাল হয়নি। না, একদম। টিফিন কৌটো রং পাল্টেছে, মেটেরিয়াল পাল্টেছে, কিন্তু কৌটো আগে আরো বড় ছিল। আমি যখন ছোট ছিলাম তখন ছিল এত বড়, সেটা আস্তে আস্তে এখন একটু ছোট হয়ে গেছে, কিন্তু স্টাইলটা একই আছে। হ্যাঁ, আর এটা তুমি মাথায় রাখবে, আমিও একই আছি। তোমার সঙ্গে আমার দেখা হবে, কোটো যেন ভর্তি আসে। না, আমাদের শুটিং এ তো যেন রোজ পিকনিক, রোজ পিকনিক, মানে আবার আগের দিন ডিসাইড করা হয় যে পরের দিন কে কি নিয়ে আসবে। একদম। এবং আমার ধারণা এই পিকনিকটা পাল্টায়নি। আজকে আমাদের যে টপিক, আমাদের স্টুডিও পাড়ার একাল সেকাল, তো আমার মনে হয় সেকাল আর একালে আর যাই পাল্টাক, যেটা রত্নাদি বললেন, কৌটো এবং পিকনিক, এ দুটো কিন্তু পাল্টায়নি। তো এই নিয়ে গল্প সবার আগে আমরা যাই রত্নাদির কাছে। তখনকার দিনের এত গল্পের ঝুলি আছে, এবং আছে একজনের গল্প। আমি তো যার
50 ভাগ প্রেম হয়েই ছিল, বাকি 50 ভাগ হলো না। জানানোর আগে তো উনি চলে গেলেন। তো আমি এখনো তো ওনার স্বপ্ন দেখি, কিছু তার না কথা হওয়াটাও বলছি। খুব উত্তম ব্যাপার। ভীষণ ভীষণ ব্যাপার। তো উত্তম বাবুর সঙ্গে সেই উত্তম ব্যাপারটি আমার হয়েছে, কিন্তু যেটা হচ্ছে সেটা হলো উনি আমার এখনো স্বপ্নে আসেন, কিন্তু বাস্তবে উনি কেমন ছিলেন একটু রত্নাদির কাছে কিন্তু আজকে গল্প শুনবো। আর শুনবো তখনকার দিনের অনেক গল্প। গুছিয়ে বসে তুমি বলা শুরু করে দাও। সব শিল্পী বলো, টেকনিশিয়ান বলো, সবার সঙ্গে সবার একটা আত্মীয়তা ছিল, একটা গভীর ভালোবাসা ছিল, প্রেম ছিল, যেটা এখন একদম নেই বললে চলে। মানে মনে হয় যেন আমি একটা কোথায় শ্মশানে ঢুকছি। আগে স্টুডিও ঢুকলে, আমি যখনই স্টুডিও পা দিতাম, ধরো ইন্দ্রপুরীতে ঢুকছি, ইন্দ্রপুরীতে ভেতরে একটা গাছ ছিল, ওই গাছের ওখানটা বাঁধানো ছিল। ধরো পুরোনো আর্টিস্ট বলো, নতুন ওই গ্যারেজ এখন গ্যারেজ পার্কিং হয়ে গেছে, ওগুলো তো অত রকম ছিল না। তা কেউ না কেউ ওখানে বসে আছে, যেই আমি ঢুকলাম, কি রে এসে গেছিস, হ্যাঁ রে, তো বাড়ির সব ভালো আছে তো, আজ কি খাবার এনেছিস, আজকে তোর এখানে আছে, এই যে এতটা বাবা জিজ্ঞেস করা, সেটা আজকাল আর নেই। না এখন তো আজকাল না, বেরোয় না। বাইরে। যদি বা তোমার রাস্তায় ঢুকতে গিয়ে দেখা হলো, কি গো হাই, আমি না ভাবি কি করলাম, আমি কি ভুল করলাম, তারপর থেকে এখন কি করি, আর হাজাও বলি না। এটা তো আছেই, ফোন ছাড়া তো কোনো কথাই নেই। মানে আশেপাশে বসে থাকলে পারে কেউ কোনো কথা বলে না। আর আগে আমরা একসঙ্গে বসলে, কি রে কি করছে, হ্যাঁ ওখানে, আমরা আড্ডা, মানে এই একটা কথা ওই কথা, আজকে কি হলো, ওই কথা হলো, এই যে এত কথা বলতাম, সে কথাটা বন্ধ হয়ে গেছে। ফ্লোরে ঢুকলাম, আমাদের নিয়ম ছিল কি, ডিরেক্টরকে ফ্লোরে ঢুকে গুড মর্নিং, টেকনিশিয়ানকে বলতাম আমার গুড মর্নিং। আমি ফ্লোরে ঢুকলাম, একজন ডিরেক্টর, তাকে বললাম গুড মর্নিং, সেমনি করে দেখলো, ঠিক এমনি করে দেখলো, দেখে অন্যদিকে চলে গেল। তখন আমার এত রাগ ধুলানো, শোন এটুকু ভদ্রতা শিখিস নি, যে একটা আর্টিস্ট গুড মর্নিং বলছে, তাকে অন্তত একটা গুড মর্নিং বল, অন্তত একটা হাসো। হ্যাঁ তুই এরকম করে এরকম করে হাসলো। তা কাকে বলবে এখন, আমি কাকে কথা বলবো, সে একজন ডিরেক্টর, সে এখনো সিরিয়ালে ডিরেকশন দিচ্ছে। কান্না পেয়ে যায় কিন্তু এরকম কাজ করতে, এরকম এই পরিবেশে এখন কাজ করতে ইচ্ছে করে, এই পরিবেশে আর কাজ করতে। আর বলো, আমি যে পরিবেশে কাজ করছি, মানে আমি ধরো 8 বছর বয়স থেকে যখন কাজ করেছি, তারা ছিল মানে ওই যে বললাম না আত্মীয়। মানে আমি কোনোদিন বুঝিনি যে আমি বাইরে কাজ করছি। আমার মনে হতো সরজুবালা, আমি নাটক করতাম, আমি ছেলের পাঠ করতাম তো নাটকে। সরজুমা যখন ছিলেন, সরজুমা আমাকে ঠিক নিজের মেয়ের মতো ভালোবাসতো। তা আমার মনে হতো না যে সরজুমা আমার মা না, সাবুদির কাছে আমি কোনোদিন বুঝতে পারিনি যে নিশ্চয়ই সাবিত্রী চ্যাটার্জি। আমার কাছে সাবুদি আমার বড় দিদি। এটা খাবো, ওই খাবো, খাবার করে এনে দেবে। শুটিং নাটকে এত খাবার নিয়ে এলো, রান্না করে নিয়ে এসছে সাবুদি। তা এই মলিনা মা থেকে আরম্ভ করে জহর কাকু, মানে জহর রায় থেকে আরম্ভ করে জহর গাঙ্গুলিতে, মানে এরা সব যেন একটা বিশাল ছিল, সত্যি গায়ে কাঁটা দিচ্ছে। মানে এরা যে কি ভালো। পাহাড়ি সান্নাল, পাহাড়িদার সঙ্গে আমি আউটডোরে গেছি, সেখানে সবচেয়ে ছোট আমি, কেদার রাজায় বাচ্চা মেয়ে, তখন আমি 9 বছর 8 বছর ছোট্ট মেয়ে। তা পাহাড়িদার কাছে আমি খুব যে সবচেয়ে ছোট মেয়ে হচ্ছে আমি ওখানে। আর বলতে নেই, আমাকে একটু ভালো দেখতেও ছিল, এখন বয়স হয়ে গেছে গো, তখন ছোট ছিলাম। তা সবাই আমার খুব ভালোবাসতো। পাহাড়িদা তো ভীষণ ভালোবাসতেন। পাহাড়িদার কাজই ছিল শুটিং, আমাদের 5টার পর শুটিং প্যাক আপ, আউটডোর ফিরে আসতেন, মুখ হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে, নে কোথায় না বলে পাহাড়িদা নিয়ে বেরোতেন। 2জন টেকনিশিয়ান থাকতো, তারাও থাকতো আমাদের সাথে। রাস্তায় গিয়ে কোন খাবারের দোকানে ভালো খাবার, কোন দোকানে রসগোল্লা ভালো, কোন দোকানে সিঙ্গাড়া ভালো, এগুলো একটা একটা করে সব খেতেন উনি, আমাদের সবাইকে খাওয়াতেন। এরকম 1 ঘন্টায় উনি ঘুরলেন, ঘুরে টুরে আবার আমরা এতে চলে আসতাম। এগুলো তো মানে এইরকম আমি বুঝতে বললাম, মানে ইনি যে পাহাড়ি সান্নাল, কিন্তু মানে আমার বললাম তো, আমি কোনোদিন বুঝিনি যে এরা এত বড় বড় আর্টিস্ট। সেকেন্ড হোমই ছিল সত্যি। হ্যাঁ, আমার ওটা বাড়ি ছিল। মানে আমি কোনোদিন বুঝতাম না যে এরা আমার কেউ না। উত্তম কুমার কথা বললে, উত্তমদার সঙ্গে যেদিন আমার প্রথম পরিচয়, সেটা কি বলবো, তখন আমার ওই 9 বছরই বয়স। তখন আমার বোধরাও খুব কম, আমি খুব বোকা ছিলাম। তা আমাকে আমাদের যিনি ডিরেক্টর ছিলেন এখানে পিঞ্জরে, দিলীপ মুখার্জি, দিলীপ দা আমাকে বললো, ফ্লোরে দাদার সঙ্গে তোকে আলাপ করিয়ে দিই, তোর সঙ্গে আর দাদারই সিন আছে। আমি ফ্লোরে গেলাম, দাদার সঙ্গে আলাপ করিয়ে দিল। দাদা, এ হচ্ছে রত্না, ও অপর্ণার ছোট বোন করছে,
তা তুমি একটুখানি ওকে করে নাও, তোমার সঙ্গে তার সিন আছে। তা দাদা আমাকে জিজ্ঞেস করলো তুমি পাঠ করেছো? বলে হ্যাঁ। তখন আমি নাটক করেছি। আমি বলে হ্যাঁ থিয়েটারে করেছি। তুমি ছবি করেছো? বলে হ্যাঁ তখন একটা ছবি করেছি। বললো আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো। তা সেদিনকে যা সিনটা তার আগে ছিল, তো আগে এসে এডি এসে আমাদের সিন শুনিয়ে যেত। তা সেদিনও তখনও শুনিয়ে গিয়েছিলেন, তুমি সিনটা শুনেছো? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার পুরো সিনটায় আমায় কি কি করতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে এসে দাঁড়াতে হবে। ধর দিলীপ দা দিয়ে চলে গেলেন, দাদা আমাকে পুরোটা দেখিয়ে দিলেন। ডায়ালগটা কিভাবে আমি ডেলিভারি করব, কিভাবে আমি দাদার দিকে তাকাবো, কিভাবে এসে আমি দাঁড়াবো, খাবারটা আমি কিভাবে খেতে বলবো, মানে পুরোটা। আর আমার তখন আমার ছোট থেকেই আমার ছিল কি, আমাকে তুমি যা শিখিয়ে দেবে আমি সেটা করে ফেলবো। তা ওইটা দাদার দেখে খুব পছন্দ হলো, ভালো লাগলো যে উনি আমাকে যা যা দেখিয়ে দিচ্ছেন আমি তাই তাই করে দিচ্ছি। তা তার থেকে দাদা আমাকে ভীষণ ভালোবাসলেন। ভালোবেসে কি হলো, ধরো 15 দিন 16 দিন আমি একটানা দাদার সঙ্গে ইনডোরে কাজ করেছি। দাদার সঙ্গে বেশি সিন ছিল, বাড়ি ঘুরে দেখানো, এখানে দেখা ওইখানে যাওয়া, তা এইসব সিনগুলো। তা এইসব তখন তো আমি ফ্রক পরি, শাড়ি পরি না। তো তা শাড়ি পরিয়ে সিন আছে, যেহেতু বাড়িতে লোক এসছে, অর্থাৎ বাড়ির বড়রা বলেছে শাড়ি পরে তুই যা, অর্থাৎ আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে। কিন্তু শাড়ি পরিয়ে তো আমি হাঁটতে পারছি না তখন। তা শাড়িটাকে দাঁড়া দাঁড়া দাঁড়া, শর্টের আগে দাঁড়া বলে শাড়িটাকে বললো কোমরে বাঁধ, ভালো করে বাঁধ। বলে কোমরে বাঁধলাম ভালো করে, এবার চল বলে আবার শর্ট করে। তা এইরকম ভাবে উনি আমাকে কাজ শিখিয়েছেন, সমস্যা না না অভ্যেস নেই। আমার তো অভ্যেস নেই, আমি বাচ্চা মেয়ে, আমি যদি ভুল করে ফেলি, আমি যদি পড়ে যাই, এটা জ্ঞানটা ওনার এত মাথায়। উনি আমাকে বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়িয়ে বলে আগে কাপড়টাকে কর, ঠিক করে নে, এটাকে টাইট কর, কোমরে এটাকে টাইট করে বাঁধ, বেঁধে তারপরে শর্টটা দিতে উনি গেলেন। আচ্ছা তুমি যখন ওনাকে দেখলে প্রথম, তার আগে তোমার উত্তম কুমার সম্বন্ধে কোনো ধারণা ছিল? কোনো জ্ঞান ছিল না গো, আমার তো ইন্ডাস্ট্রি সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আমি তো 8 বছর, তুমি জানোই না যে তুমি আমি কার সঙ্গে কাজ করছি। নিজে উত্তম কুমার আমার সত্যি কোনো বোধ ছিল না তখন, আমার কোনো বোধ নেই। আমি যে এই যে সরজু মা, সত্যি এই যে সরজু মা, এই যে পাহাড়ি সান্যাল, এরা যে এত বড় বড় শিল্পী, সাবুদি যে এত বড় শিল্পী ছিলেন, আমি কিন্তু বোধ ছিল না আমার এরা যে এত বড় বড় আমার কাছে। না আরেকটা কারণ কি জানিস তো, যে যে নামগুলো বললো না, এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এরা যখন একটা লেম্যানের সাথেও মেশে তখন না তারা ওই এস্টাবলিশ, ওই স্টারডামটাকে না এরা এস্টাবলিশ। কেন বলো? কেন করে না? তার কারণ এনাদের স্টারডাম নিয়ে কোনো নিজস্ব স্টারডাম নিয়ে কোনো টেনশন ছিল না। তো এইটাই হচ্ছে পায়ের তলার মাটি এতটাই শক্ত, সূর্যকে তো দরকার হয় না। দোকানে গিয়ে সিঙ্গারা কিনলেও সেটি যাবে না, ছোট না মানে বাচ্চা মেয়ের সঙ্গে করলেও যাবে না, ওটা যাবার নয়। আসলে তো সূর্যকে তো প্রমাণ করতে হয় না যে আমি আলো জ্বালি। রত্নাদি যেগুলো বললো যে ডাব্বা করে সাবুদির কথা, আমি তো সাবুদির বাড়িতে খেয়ে পাশে ঘুমিয়ে এসেছি বনলতা করার সময়। তারপরে জন্মদিনে সকাল থেকে গিয়ে থেকে কি শাড়ি পরবে দুজনে মিলে, মারামারি কোন শাড়িটা পরবে, আমি আর পিঙ্কি দুজনে মিলে। তারপর পিঙ্কির ঠাকুমা, আমি, সাবুদি একসাথে খেয়ে দে, শিবানী দিয়েছিল তখন তোদের বাড়িতে, খেয়ে দে পাশাপাশি ঘুমিয়েছি। সাবুদির সঙ্গে রান্না খাওয়া, ওরে বাবা সে অনেক গল্প, খাওয়ার কথা জল আসছে। আমি একটু এমনি জল খেয়ে জিভের জলটা সামলাই, এক্ষুনি ফিরে আসছি ছোট্ট একটা ব্রেক নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, নিয়ে আসছি গল্প সঙ্গে শক্তি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। বিরতির পর সঙ্গে নিয়ে আপনাদের ভালোবাসার অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। অনেক সত্যি অনেক গল্প, আমাদের জমজমাট আড্ডা আজকে। রত্নাদি তো আছেন, রত্নাদি থেকে সব খবর শুরু। একবার একটা বাচ্চার কাছে যাই। আচ্ছা বল দেখি রাত্রি, তো আমাদের তো ধর আমাদের 4 জনেরই, ওটা আমাদের থেকে ছোট হলেও অনেক দিন হলো, আমাদের তো মানে হয়ে গেল অনেক, তো আমাদেরও তো অলরেডি কিছু পুরনো আছে, কিছু নতুন আছে। কি তফাৎ এখন তোর সেকালে আর তোর একালে? দেখ হ্যাঁ, আমারও প্রায় অনেক বছর, 2004 আর 2025, তো একাল সেকাল একটা এসেই গেছে। তফাৎ বলতে দেখো পরিবেশটা বড্ড বদলে গেছে। কিরম বলতো, তবে আমি এটাকে খুব পজিটিভ ওয়েতে নিই, যেহেতু আমি খুব মানে ওই পজিটিভিটিতে বিশ্বাসী।
এখনকার ছোটরা না কথা বলতে পারে না। কালকে 10টায় প্যাক আপ হয়েছে, আমি তো আজকে কি করে 7টায় আসবো, আমরা তো মানে ভাবতেই পারি না। মানে তবে আমার মনে হয় এটা ভালো, মানে আমি যেহেতু পজিটিভ ওয়েতে দেখতে চাই বলে বলছি, আমরা কথা বলা ভাবতেই পারতাম না। তুমি ভাবো, আমি দুজন, একজন তো এখন লিভিং লেজেন্ড, মানে দুজনের সাথে কাজ করেছি, সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়। আমার প্রথম মানে মেন ইয়েতে সিরিয়ালের লিড হিসাবে যে কাজ সৌমিত্র চট্টোপাধ্যায়, আর তারপরে যেটা কিংবদন্তি সিরিয়াল সুবর্ণলতা সেটা সাবিত্রী চট্টোপাধ্যায়। আমরা মানে ভাবতে তখন তো একটাই মেকআপ রুম, মানুষেরই মানে একটাই মেকআপ রুম, অন্য ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসা হতো, বাথরুমে গিয়ে এরমও হয়েছে। আমার আর যেহেতু আমার বাবা, আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ের পাঠ করতাম, ওখানে উনি আমার বাবা ছিলেন, সুখ ঠিকানা বৈকুণ্ঠপুর সিরিয়ালটাতে। স্ক্রিপ্টটা দেওয়ার পর আমাকে বলতেন সৌমিত্রবাবু যে আমি তো দুর্বল আর্টিস্ট আছি, একটু পড়ে নি। আচ্ছা হ্যাঁ একদম, আমি তো, আমার দেখো সব মুখস্থ হয়ে যায়, তোমার তো কিছু মুখস্থ হয় না, তুমি খুব দুর্বল, তুমি একটা কাজ করো, আমি তোমার পাঠটা পড়ছি, তুমি আমারটা পড়ো। বলছে এই মেয়েটা খুব চালাক, খুব চালাক। মানে আমি শুনতে চাই যে আমার ডায়লগ গুলো উনি কিভাবে বলেন। প্রথম দিন না বুঝতে পারিনি, আচ্ছা আমি তোমার গুলো বলছি, তোমার শূন্য শূন্য মুখস্থ হয়ে যাবে, তুমি আমার গুলো বলো, হয়েছে। পরদিন যখন বলছে মেয়েটা খুব চালাক। আমার মনে হয় এখন আমি বলি, কারণ এখন আর হারানোর কিছু নেই মিষ্টুদি, যে ট্যালেন্ট কি না জানি না, কিন্তু আমার যতটা সততা কাজের প্রতি, আমি যতটা সততা দিয়েছি, মানে অনেস্ট এফোর্ট আমি দিয়েছি, যতটা আমি ভালোবেসেছি, মাটি আঁকড়ে পড়ে থেকেছি, আমি এখান থেকে সেই জায়গায় কিচ্ছু পাইনি। আমি সেই জায়গাটা পাইনি, কারণ এক্সপ্লোর করে না। মানে একজন এখন হিট, মানে সেই সিনেমা করবে, সেই সিরিয়াল করবে, সেই ওয়েব সিরিজ করবে, তারই ইন্টারভিউ হবে। মানে আমি তো বম্বেতে তো মাটি খুঁড়ে আর্টিস্ট খুঁজে নিয়ে আসা হয়। আমি সুবর্ণলতা করার পর 6 বছর কাজ পাইনি, এবং আমাকে বলা হয়েছে তোমাকে দেওয়ার মতো কোনো পার্ট নেই। 6 বছর, ক্যান ইউ ইমাজিন, 6 years। আর এখন তো শুনছি আবার ওই অভিনয় দরকার পড়ে না, যার এখন তো হ্যাঁ ইনস্টাগ্রামে এখন তো ছেড়ে দাও। আমি তো 2010, 11, 12 সালের কথা বলছি। সেই সময় আমি তাই বলছি যে ট্যালেন্ট আছে কিনা জানি না, যোগ্যতা আছে কিনা জানি না, কিন্তু আমি যতটা সৎভাবে আমার কাজটা করেছি, তোমরা জানো, প্রত্যেকে জানো, আমি তোমার সাথে ছবি করেছি, তুমি জানো, রত্নাদির সাথে কাজ করেছি, আমরা সবাই একসাথে কাজ করেছি। আমি কিন্তু আজকের দিনে এসে একটা শুটিং এ গিয়ে, রিসেন্টলি সেই সিরিয়ালটা এখনো চলছে, আমি নাম নিতে চাই না, ছোট একটা পাঠ করি, মাঝে মাঝে যাই, গিয়ে ব্যাগ নিয়ে ঘুরতে হয় যে কোন মেকআপ রুমে বসবো। হ্যাঁ, একটা জায়গায় বসার পর দিদি এইখানে না, তুমি না এখানে না, অমুক দিদি আর তমুক দিদি বসে, তারা মেন রোল করে। যেহেতু আমি একটা রিপ্লেস ক্যারেক্টার করেছি বা কিছু, আচ্ছা ঠিক আছে আর একটা ঘরে, এটাতে হিরোইন বসে। তারপর বসতে দেওয়া হলো আমাকে, সেখানে 8টা বাচ্চা মেয়ে বসে, একটা খাট, সিঙ্গেল বেডের থেকেও ছোট একটা খাট, 2টো চেয়ার, সেখানে মেকআপ হয়, সবাই সেখানে মেকআপ করে। আমি তখন ব্যাগটা নিয়ে সিঁড়ির সামনে এসে দাঁড়িয়ে বললাম আমাকে একটা ঠিকঠাক মেকআপ রুম না দিলে আমি চলে যাচ্ছি। এখন অনেক ফোনাফুনি হলো, অনেক এসব হয়ে, তখন যারা চেনে বা জানে তারা বললো না দিদি তাহলে তুমি ওই বিল্ডিং এ হিরোইনের পাশের ঘরটায় বসো। সে একটা শ্যাবি নোংরা ঘর, সেটা বোধহয় আগে একটা সিরিয়াল হতো, সেটাকে পরিষ্কার করা হয়নি কোনোদিন, স্ক্রিপ্ট পড়ে আছে, জঘন্য অবস্থা। ঠিক আছে, তবু আমি বসার জায়গা নেই তো। এইটা হচ্ছে আমার আজকের দিনের এক্সপিরিয়েন্স। আর তখনকার দিনের এক্সপিরিয়েন্স বলছি, প্রথম কাজ করছি রীতা দত্ত চক্রবর্তী, আমি নাম করে বলছি, দাসানি 2-তে কল টাইম, একটা ছোট 7 দিনের কোনো গল্প বা কিছু করছি। আমি অনেক আগে পৌঁছে গেছি, মানে ওই গাছের তলায় বসে আছি, ফ্লোরই খোলেনি, রীতাদি এলেন, এসে আমি গিয়ে বললাম দিদি নমস্কার, আমি রাত্রি। বলছে হ্যাঁ আমি তোমার কথা শুনেছি, একসাথে পাঠ করো, শাশুড়ি বৌমার পাঠ করেছে। বলছি কখন খুলবে, চলো একটু চা খেয়ে আসি বাইরের দোকানে গিয়ে। এটাও পেয়েছি, দুজনে মিলে বেশ হাঁটতে গিয়ে চায়ের দোকানে চা, আর এখন ব্যাগ নিয়ে ঘুরতে হয়, বসবো। এক এক সময় মনে হয় মিষ্টুদি কাজ করবো না, ছেড়ে দেবো, কিন্তু ওই যে বললাম না, জমি আঁকড়ে পড়ে থাকার, ওটা তো ছাড়তে পারছি না, আর তো কিছু করতে পারবো না। এখন এসে আর কিছু নতুন করে শুরু করতে পারবো। তুমি আমাকে দাও বা না দাও, এটা তো আমার, আমি ছেড়ে যাই একদমই তাই। আর সাবু দিতে তো আমি বললামই, সে তো খেয়েছি, বাড়ি গেছি, আলমারি খুলে শাড়িও পরেছি, পাশে ঘুমিয়েও এসেছি,
এসব এই আমি সাবুদির সঙ্গে খাওয়ার একটা কথা বলি। নিশ্চয়ই। হ্যাঁ, তখন সাবুদির সঙ্গে আমার সৌভাগ্য হয়েছে বেশ অনেকগুলো কাজ করার। এরকম একটা কাজ আমরা করছি, ওই বলো নারায়ণ স্টুডিও, নারায়ণীতে। হ্যাঁ জোকার ওখানে। তো এবার সাবুদি রোজ তো লাঞ্চে আয় খাবি আয়, আজ কি আনছস? না আমি তো আয় আমার এখানে আয় বলে, তো তার তো জীবনে তাকে এইটুকু আনতে দেখলাম না। সে গোষ্ঠী সবার জন্য এত এত খাবার নিয়ে আসে, মাছের ঝোল হ্যাঁ না? সেটা সব রকম। সব এইবার সাবুদির একটুখানি ঝাল খাওয়া অভ্যেস। সে অভ্যেস বলতে নিয়ে আমাদের পিঙ্কি দিদির আছে, উনি শুনেছি বিয়ে বাড়িতে যান ব্যাগের মধ্যে লঙ্কা নিয়ে। আমি তো লিপস্টিক ভুলে যেতে পারি, কিন্তু ল দিয়ে লঙ্কা ভুলি না। এইবারে তো সেই সাবুদির সঙ্গে রান্না খাই, ঝাল লাগে। এবার সাবুদির তো দেখেই বুঝে গেছে ঝাল লাগছে। না হ্যাঁ তোরা ঝাল খাস না আজকালকার মাইয়া, ঠিক আছে কাল কম ঝাল দিয়ে রান্নু। আর সাবুদির তো কিছু এদিক ওদিক হলেই মরা, কিচ্ছু জানে না আপন, এসব তো বলে। তো পরদিন তো সাবুদি ঝাল কম দিয়ে রান্না করবে, আমরা সব থালা বাটি নিয়ে চলে গেছি যে যা পেরেছি। ওইটা ঝাল কম, মানে যেটা ঝাল বেশি ছিল সেটাই বিভিন্ন জায়গা দিয়ে জল বেরোচ্ছিল, আর এইটা ঝাল কম বলে শুধু নাক আর চোখ দিয়ে জল বেরিয়েছে। বলে দেখ কিচ্ছু ঝাল নাই বলে ওই রান্নার সাথে 4টি কাঁচা লঙ্কা খাচ্ছে। আমি বললাম তুমি বেঁচে আছো কি করে? বললো হ্যাঁ আমরা সব যা খাইয়া বড় হয়েছি, তোরা তো কিছুই খাইতে পেয়ে না, সব ভেজাল। আমরা বললাম বাবা আমাদের ভেজাল জিন্দাবাদ। ওই যদি ওই সব ভালো ভালো জিনিসকে যদি এইরকম ঝাল খায় একটা মানুষ, তাহলে কি দুরবস্থা। সে কি বলবো, সেই রান্নায় আমরা চেটে পুটে খাচ্ছি, অমৃত সমান রান্না। আমার ভেতরে এটা তো আছে যে আমি রান্না করে করে লোকে খাওয়াতে ভালোবাসি। আবার আমি এই অভিজ্ঞতাটাও আমার হয়েছে দিদি, মানে আমি যখন তোমাদের মতো বড় হয়েছি, আমার নিচে অনেকে, যে জায়গাটা আমি ছিলাম সেই জায়গাটা এখন আরো অনেকে এসছে, তারা সুন্দর করে বাড়ি থেকে কৌটো করে খাবার আনে, সুন্দর থালা নিয়ে কৌটো খুললো, টকটক করে খেলো, খেয়ে কৌটো বন্ধ করে। আমি যথারীতি এক কৌটো ধরো ঢ্যাঁড়সের তরকারি, এই কেউ ঢ্যাঁড়স খাবি, এই কেউ ঢ্যাঁড়স খাবি, আছে কিন্তু এইটুকু, এই কেউ ঢ্যাঁড়স খাবি, কেউ খেলো না, আমার ভাগে 2 চামচ কি 3 চামচ রইলো, আমি তাই দিয়ে আনন্দ করে খেলাম। এবার যাকে ঢ্যাঁড়স খাওয়ালাম সে কিন্তু উল্টে বললো না আমার কাছে ডাল বড়া আছে তুমি খাও, হ্যাঁ আচ্ছা 1 চামচ দাও। আমরা কি দিলুম পেলুম, এইটা আর হয় না, খালি দিলুম। আমি এক সময় দিলুমটা বন্ধ করে দিলুম, তাতেও কারোর কোনো আপত্তি নেই। হ্যাঁ দিলে না কি হলো, আমি তো নিজেরটা তারপর তাদের খাওয়া দাওয়ার প্যাটার্ন তো আলাদা। কিন্তু আমাদের মোটামুটি সঙ্গে যারা বা আমাদের ভালোবাসার মানুষ, তাদের তো অভ্যেসটা রয়ে গেছে, তারা চুপি চুপি জিজ্ঞেস করে আজকে অমুকটা আনুনি অমুকটা আনুনি। কিন্তু এই যে এখন জুনিয়র যারা, তাদের আমি দেখি কিরকম নির্মম ভাবে নিজের কোটো খুলে, নির্মম শব্দটা আমি দায়িত্ব নিয়ে ইউজ করছি। এটা হয় একটা জায়গায় খাচ্ছি, পাশের আর একটা লোক খাচ্ছে, তাকে আমি অফার করব না? ছোটবেলা থেকে তো এটাই শিখে বড় হয়েছি, এটা জেনে বড়। তোমাদের সময় তো সব একদম মিলিয়ে মিশিয়ে খাওয়া ছিল। আমি শুনেছি বেনুদি নাকি প্রচুর রান্না করে আনতেন সবার জন্য, একটু বলো। ভীষণ ভালো। আর বেনুদির কাছে আমরা আবদার করতাম, এই সময় বা বর্ষাকালে তো ইলিশ মাছ তো বেনুদির কাছে আমরা খাবোই। ফোন করে বলে দিতাম কালকে তুমি ইলিশ মাছ করে পাঠিয়ে দেবে। আর বেনুদির মতো ইলিশ মাছ রান্না না, তুই ভাবতে পারবি না যে কি অসাধারণ ভদ্রমহিলা রান্না করে। রান্নার জন্য উত্তম বাবু ওই বাড়িতে চলে গেছে আমার ধারণা, নাহলে আমি ছিলাম তো বলো। ওই যে এইটুকু পেট দিয়ে মনে প্রবেশ করে, পেট দিয়ে মনে প্রবেশ করে। আমরা রীতিমতো বলতাম, মানে 4-5 জন থাকলে পরেই আমরা খবর পাঠাতাম আজকে তাহলে বেনুদিকে বলে দিই, বেনুদি খাবার পাঠিয়ে দেবে। তা বেনুদি খাবার পাঠিয়ে দিতেন, স্টুডিও পাঠিয়ে দিতেন। বা দাদা যদি থাকতেন, দাদাকে বলতাম, দাদাকে বললাম কালকে বলো না বেনুদিকে বলবো। এইরকম খাবার দাবার আমরা মানে রোজই আমাদের সবার বাড়ি থেকে যার যার খাবার এলো, ব্রেক হলো, সবাই একসঙ্গে খেতে বসতাম। একসঙ্গে খেতে বসে যার বাড়ি থেকে যেটা এলো এ হলো, যার বাড়ি থেকে এসেছে যেটা সবাই মিলে ভাগ করে খেয়ে দিয়ে আবার ব্রেক ওভার আগে সব ঠিকঠাক করে চলে যাবো। কিন্তু আমার একটা মানে উল্টো এক্সপিরিয়েন্স না, আমার কিন্তু একটা উল্টো এক্সপিরিয়েন্স। মানে আমি ধরো রিসেন্টলি আর একটা কাজও করছি, ওই যেখানে মেকআপ রুমের গল্প বললাম সেটা ছাড়াও আর একটা কাজ করছি। এইটা প্লাস ঠিক এর আগে গত 2 বছর দুটো কাজ করেছি, আদরের বোন আর ফেরারি মন বলে 2টো সিরিয়াল করেছি।
ওইখানে আমি এত মানে সব বাচ্চাগুলো মানে আমি হ্যাঁ, লাস্ট ওরকম 3 কিছু বছর থাকে। যে 3টে করেছি কাজ, এই দিক থেকে আমি লাকি বলবো। ভীষণ ভালো একসাথে খাওয়া, এবং এসে আমরা আজকে বিরিয়ানি অর্ডার দিচ্ছি, তুমি কি খাবে হ্যাঁ, আমাদের হ্যাঁ, সাথে? হ্যাঁ, আমাদের যে দুটো আমরা সেই- শেষ হ্যাঁ, এইটা একদম। পদ্মদিনা শেষ হয়। হ্যাঁ এই পদ্মদিনে শেষ হয় রাঙাবো হ্যাঁ। আমাদের এখন ভিডিও বৌমা করছি এখানে, ওখানেও খুব মানে এইটুকু খাবারও খাও না খাও না, বা খাও না। ধরো ওখানে এইটা না আমরা রাত্রি সত্যি কথা বলছি, মানে জানি না, মানে আমার মনে হয় হাউসের উপরেও depend ইন্ডাস্ট্রি করে। থেকে এটাই আমার অন্তত হ্যাঁ। ব্যক্তিগতভাবে বলবো মিঠুদি যে এটা আমার পাওনা, যে জবে থেকে আমি কাজ করতে এসেছি, আমি হয়তো সংখ্যায় অল্প কাজ করেছি, কিন্তু আজ অব্দি যে কটা গ্রিন রুম আমি পেয়েছি সে কটা না মনে বাঁধিয়ে রাখার না। যদিও সাবিত্রী চট্টোপাধ্যায় আমার ঠাকুমা, কিন্তু আমাকে বাংলা টেলিভিশনে এনেছেন হচ্ছে তনিমা দি, এবং এই যে দিদি রয়েছে, মানে এনার তো মানে আমি কোলে করে তখন আমার বাড়িতে রিহার্সাল হতো, গিয়ে কোলের ওপর বসে পড়তাম। হ্যাঁ, বলে তোমাকে বলতে হবে না, তোমার কিউগুলো আমি দিয়ে দিই। না আমি তো সাউদি বাড়ি অনেক থাকতাম, ছোটবেলায় একসঙ্গে নাটক করতাম তো, শো করতে যাবো সাউদি ওই বাড়ি, বড় বাসে চলে এলাম। সবাই মিলে উঠে সাউদি বাড়িতে ডেকে গেলাম, থাকলাম সারা রাত থাকলাম, পরের দিন সকালবেলায় উঠলাম, তৈরি হলাম, হয়ে একসঙ্গে সবাই পুরো একটা বাসে করে চলে গেলাম। সব ক্ষেত্রেই ভালো মন্দ তো মেশানোই থাকবে। আর এটা তো তখনকার দিনে একটা ব্যাপার ছিল, থিয়েটারে সবাই মিলে ওয়ান ওয়াল করতে যাওয়া, থিয়েটারের কল শো। কিন্তু একজাক না তো, মানে নতুন জেনারেশনের বাচ্চারা এসছে বেশ কয়েকজন, মানে এত প্রমিসিং, এবং মানে সবাই কিন্তু না পড়াশোনা করে আসেনি। না 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 এটা হ্যাঁ। পড়াশোনা করে, হ্যাঁ, কিন্তু এদের আমি এদেরকেও খুব দোষ দিই না, কারণ Root এদের চেনার এদের এদের আগ্রহ এদের নেই। এরা আমাদের ইন্ডাস্ট্রি সম্বন্ধে সত্যি কথা কিছু জানে না। আর ওর বাড়িতে মা বাবা যে কিছু শেখাবে, সেই তো। শিখিয়ে যে একটা জায়গায় আসছে মেয়েটা বা ছেলেটা, তাদেরকে একটু বলে দেওয়া যে এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে এইরকম, সেটাও করে না। দরকার যার জন্য কি আছে? তারা কিছু জানে না, তারা কিছু বলতে পারে না। দিদি, একটা সিরিয়াল করবে, তারপর একগুচ্ছ রিলস করবে, হ্যাঁ। তারপর ফেসবুকে টাকা চলে আসবে। ব্যাস, আর কি, এই- রুট এই। জানালেও কি না জানালেও কি, আমাদের যেমন জানি না বলা একটা লজ্জা ছিল, একদম। আর এখনকার লজ্জা বোধটাই নেই। না। এই নিয়ে আমরা অনেক আলোচনা করব। আমাদের আরেকটা ব্রেকের সময় হয়ে গেছে, একটুখানি চা খাবো, আপনারা চা খেয়ে আসুন, আমরা একটু চা খাই, শিগগিরই ফিরে আসছি, কোথাও যাবেন না। কোথায় ফিরবেন? নামটা কিন্তু কেন যে বলেন না। আরে গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। আমরা আবার গল্পে ফিরি। আপনারা চা খেয়েছেন? ভেরি গুড, নিশ্চয়ই খেয়েছেন। ঠিক আছে, আমরা গল্পে ফিরি। জমজমাট গল্প হচ্ছে। আচ্ছা, এই যে সত্যি সত্যি যেটা দিদি বললো এক্ষুনি, যে জানেই না তারা তাদের ইতিহাসটা, তাদের রুটটা না জেনেই তারা এই ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, আমার কাছে একটা এক্সপিরিয়েন্স আছে। একটি বাচ্চা, তার নাম মুকুল, ঠিক আছে? এবার সবাই আমরা যারা মুকুল করি কি চরিত্রের নাম? চরিত্রের নাম, আচ্ছা। হ্যাঁ অবশ্যই, নিজের নাম হলে তো তাহলে অন্তত জানতো ব্যাপারটা, হয়তো এবার মুকুল এরম ভাবে ডাকে ওকে সবাই, যে আমাকে এরম ভাবে কেন ডাকছে সবাই। ও একটা বুঝতে পারি যে ওর একটা জিজ্ঞাসা, যে সবাই কেন, তাহলে কি ওকে ভেঙাচ্ছে, ও ছোট বলে ওকে এ করছে। তো আমি একদিন বললাম, কেন তুই এরম করছিস, মুকুল মনে আছে কিরকম, মুকুল কিরম ছিল? দেখে হাঁ করে তাকে, তুমি সোনার কেল্লা দেখিসনি? 5-এ পড়ে কিন্তু, ক্লাস 5, এরম না যে ক্লাস 1, 2, 3। না দেখিনি। বললাম যে ও আচ্ছা, পুষ্পা 2 দেখেছিস? বলে হ্যাঁ দেখেছি। ও ঠিক আছে, তাহলে না জানাটাই ভালো। এদের হাতেই আমাদের ইন্ডাস্ট্রি। আমি খুব বড় হবে, তুমি বড় হয়ে বড় না, কিন্তু হবে। তুমি বাচ্চার দোষ দিতে পারো না। না না, দোষ তো দিচ্ছে দিচ্ছি বাবা মা, না। কেন দেখায়নি? বাবা মা দেখাবে দিচ্ছি না। না। Exactly. সত্যজিৎ স্যার ক্লাস 5 মানে কি ক্লাস 2 3 তে তো সত্যজিৎ স্যার। সত্যজিৎ আচ্ছা, স্যার। গুগা বাবা দেখবে তো, হ্যাঁ। সোনার কেল্লা না হ্যাঁ, দেখুন, তাই তো। সাইকেলটা দেখবে তো, গুগা বাবাটা তো দেখবে। এই কি অন্যায় কথা! সেই তো। এই বাবা মাদের উপর আমার খুব রাগ হয়, কেন দেখাবে না? এ তো ঠিক কথা না। সে কি করে জানবে কোনটা দেখাটা দেখা উচিত, উচিত বা কোনটা কোনটা জেনে দেখানো উচিত? হ্যাঁ, এইটাই তো বলছি। আমার একবার হলো, আমি খুব খারাপ গল্পটা, যাই হোক বলি। তখন আমি অগ্নি পরীক্ষা করছি। হ্যাঁ, অগ্নি পরীক্ষা আবার আমার একটুখানি ইয়ে ছিল, আমি কাকিমার ক্যারেক্টার করতাম এবং সবাই আমায় এত ভালোবাসতো। লাঞ্চে এমনও হয়েছে যে মানে যখন লাঞ্চ এসছে তখন তো ওই প্রোডাকশনের খাবারই সবাই খেত।
একটা টেবিলে সবার খাবার রাখা হতো, আমি মাখতাম এবং সবার গোল্লা গোল্লা করে হ্যাঁ। খাইয়ে দিতাম এই যে তুমি মেখে খাওয়াও, তুমি খুব ভালো মাখো। এবং সেটা কি করে প্রমাণিত হয়েছিল না, সিনে ঝালমুড়ি আমি খুব ভালো মাখো, আচ্ছা আচ্ছা। অতএব তুমি ক্যামেরাও তুমি মেখে, সত্যি সত্যি মানে সব ডাল এক জায়গায় করে আলু সেদ্ধ দিয়ে মেখে ওইখানে ভাস্বর সোনালি এসে সব হা করে করে খেয়ে যেত এরকম। তো সেইখানে একজন অভিনয় করতে এলেন, তিনি এসে বললেন, আমি বললাম, তুই কি পড়ছিস? বলে আমি ইংলিশে অনার্স নিয়ে পড়ছি। তো এবার আমি যা হয় আর কি ভুল ব্যাপার স্যাপার, তার সাথে কথা বলছি, মন্টুদা পাশে এখানে বসে আছে। আমি বললাম, তুই ইংলিশে অনার্স নিয়ে পড়ছিস? বাহ, ভীষণ ভালো। তো এখন তোদের ড্রামা কি পড়াচ্ছে? ওই তো। বললাম, হ্যাঁ কোনটা? বলে, আসলে আমি তো নিয়মিত ক্লাস করা হয় না। আমি বললাম, না সেটা ঠিক আছে, মানে সিলেবাসে কি ড্রামা আছে? আমার তো তখন পেটে আঁকুপাকু করছে যে একটা মেয়েকে পেয়েছি ইংলিশ অনার্স, কি এখন এখন কি কি পড়াচ্ছে জানার জন্য। বললো, না আমার এখনো নাটকটা ধরা হয়নি। কিন্তু কি নাটক? আমি বললাম, না 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 ধরিস না। আর মন্টুদা না এরম ভাবে শোন, বদমাস। মন্টুদা না একটা চেয়ারে বসে, আমি একদম বাড়িয়ে বাজে বলছি লাগছে। ওরে একবার হায় ঠিক পাটানোর কথাতে একবার আমায় দেখছে, যে যা বলছে মন্টুদা তো বুঝতে পারছে আলোচনা কোন দিকে গড়াচ্ছে, আমি তাহলে আমি বুঝতে পারছি না। এবার আমি বলছি, না না মানে নাটকটা কি আছে? তখন বললো, আমি বললাম হ্যাঁ মানে আরাম দেখ, আমি গত বছরেরটা জানতাম। তো আমি বললাম, গত বছর যেমন পড়িয়েছিল মিডসামার নাইটস ড্রিম, বলে এই বছর ওইটা আছে। মানে কোনটা? ওই মিডনাইট সামার ড্রিমটা এই বছরও আছে। আর মন্টুদা, হ্যাঁ ওটা ভীষণ ভালো নাটক, ওটা বিখ্যাত। রবীন্দ্রনাথ ওটা যা লিখেছেন। ও বললো, হ্যাঁ সবাই বলে ওটা ওনার লেখা খুব ভালো না। আমি তখন কোথায় যাব, মাটিতে প্রবেশ করবো ওনাকে। আর মন্টুদার মুখে এক কুচি হাসি নেই। না ওটা রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক। বলে, হ্যাঁ আমাদের তো ওই জন্যই গত বছর বলো সিলেবাসে দিয়েছিল, ওই জন্যই তার দিয়েছিল। উনি একদম যুগোপযোগী। এইবার আমি দেখলাম তারপরে সে ক্রমশ খুব উন্নতি করলো, ইন্ডাস্ট্রিতে অনেক পরপর সিরিয়াল করলো, সে খুব ভালো আছে, সে এখনো সিরিয়াল করছে, সে বেশ নামি এখন। ওই মিডনাইট সামার ড্রিম পড়ে সে নিশ্চয়ই ইংলিশ অনার্স পাশও করে গেছে। তো এই হচ্ছে এদের হাতে আমাদের ইন্ডাস্ট্রি যাবে, এবং আমরা ক্রমশ ভাবতে ভুলে যাব যে আমরা একদা শিক্ষিত ছিলাম, আমাদের ইন্ডাস্ট্রিটা একদা শিক্ষিত ছিল। আচ্ছা, এরকম একদা শিক্ষিতর কিছু নমুনা তোর কাছে আছে? হ্যাঁ, মানে তোমারটা শুনতে শুনতে প্রায় কফিটা দিয়ে আমি ডাই করে ফেলছিলাম অফ হোয়াইট জামাটা। তা আমার একখানা আছে বটে, ব্রহ্মাস্ত্র বার করবো কিনা ভাবছি। আমি আছি মেকআপ রুমে, সুমিতদা আছে, মানে সুমিত সমাদ্দার। ও বাবা, তো এই মন্টুদা, হ্যাঁ মন্টুদাকে নিয়ে এত গল্প আছে না। হ্যাঁ মানে মন্টুদার লোকটা না ভীষণ খাচ্ছে, চা খাবার সময় খাচ্ছে বেচারি, ভীষণ খাচ্ছে আর কি, ভীষণ এই মন্টুদার হয়ে রয়েছে। যাকে নিয়ে বিষয়টা হিটকি খেয়েছিলাম, এটা কিন্তু একটা নতুন বাংলা শব্দ। ওটা হচ্ছে, শোনো, জেনজি থেকে শুধু ইংরেজি ওয়ার্ড এসছে, বাংলাও এসছে। হ্যাঁ, ওই তো নতুন, শেখো, মানে শেখো। যে ইভেন্টটা না হেজ কিন্তু তার মধ্যে একটা আছেই, আচ্ছা। কিন্তু যেসব ইভেন্ট গুলো হিট হয়ে যাবে, যেটা শুনলে তুমি ভবিষ্যতে বর্তমানে হেচকি খাবে, সেটা হচ্ছে হিট। আর হেচকি সন্ধি ইজ ইকুয়াল টু হিটকি। আচ্ছা, এটা কি তুমি তৈরি করেছো? এটা জেনজি। মানে কি বলতো, মেটামরফোজ ড্রপ অনেক প্রেসারে তৈরি হয়ে যায় না দিদি? ঠিক আছে, তোমায় আমি শুভনন্দন জানালাম। বাড়ি না গিয়ে নন্দনে যাবো বলছো? ওখানেও যা যা দেখবি অনেকগুলো হিটকি খাবি। তো যাই হোক, হিটকি গল্প শুনি। এইবার তো মেয়েটি রয়েছে, মেকআপ হয়ে গেছে, সমস্ত চুল টুল সব হয়ে গেছে, কিন্তু তাও মানে মেকআপ করেই যাচ্ছে।
তো আমরা বললাম যে সিনটা একটুখানি ইয়ে করে নি, বলাবলি করে নি। তো এবার ওই সিরিয়ালে একটা লাঠি ইউজ করতো আর কি, জমিদারের যেমন ছড়ি হয় সেই ছড়ি ইউজ করতো সুমিত্রা। তো আমি মেকআপ রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ সুমিত্রা ওই একদম ছবি বিশ্বাসের জলসা ঘরের চৈবাবুর মতো ওই লাঠিটা দিয়ে একবার আমাকে আটকাবার চেষ্টা করেছে। ভাবলাম শোনো আমি কি থলে যে তুমি আমাকে ওরকম ভাবে টানছো, লাসনটা ঘষছিলি ঘষ, তোর আসার কি দরকার, কি হয়েছে কি হয়েছে পিঙ্কি দি, থলে কেন, কে জমিদার, কি ব্যাপার? আলো না কিছু না, ওই জলসা ঘরে আমার গায়ে পড়বে। হ্যাঁ বল জলসা ঘরে ওই ছবি বিশ্বাস ছিলেন না, ছবি বিশ্বাস, কে গো কে? আমি বললাম অরূপ বিশ্বাসকে চেনো? কি মারবো মারবো। হ্যাঁ অরূপদা তো, ওর নাতি। ওনার দুঃসম্পর্কে। হাত জোর করে ক্ষমা চাইছি, মানে এই জিনিসটা না বহুদিন নিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ভয়ে ডায়েরিতেও লিখিনি, কিন্তু গল্প সঙ্গে সত্যি সঙ্গে মানসীদি এবং সঙ্গে তোমরা এতজন রয়েছো, সেই কারণে না আজ সত্যিটা ভুরভুর করে বেরিয়ে এলো। আতরের মতো। কিন্তু এটা একটা হিটকি, যাই বলি হিটকি, এটা হিটকি, পিঙ্কি হিটকি দিল। এইরকম পরিবেশ ছেড়ে যখন তোমরা এইরকম একটা মানে টক্সিক পরিবেশে কাজ করো, এখন মানিয়ে নিতে পারো গো? পারি না বলেই তো ছেড়ে দিয়েছি গো। আমি মেগা করাস 3 বছর হলো ছেড়ে দিয়েছি, কারণ ওই মেগার ওই পরিবেশ আমি আর সহ্য করতে পারি না। সকাল 9টার সময় ডেকে নিয়ে যাবে, গিয়ে ধরো আগেকার মানুষ আমি গিয়ে আগে আড্ডা নামের আগে মেকআপ করে রেডি হয়ে যাই, আমি আমার জন্য হবে না, তাড়াতাড়ি মেকআপ করে রেডি হয়ে বসে আছি 3টে বেজে গেল, 4টে বেজে গেল, স্ক্রিপ্ট এলো না, স্ক্রিপ্ট আসবে, হ্যাঁ রে কি রে স্ক্রিপ্ট কোথায়, আসবে না? আসবে দিদি আসবে, একটু বসো। খাওয়া হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল বিকেলের, স্ক্রিপ্ট আসছে না। 6টার সময় স্ক্রিপ্ট এলো, স্ক্রিপ্ট রিডিং হলো, ডিরেক্টর পড়লেন, পড়ে তার মতো করে করবেন, করতে করতে আর ঘন্টাখানেক চলে গেল। আমি 8টার বেশি কাজ করি না, তাহলে আমাকে ডাকবে কখন? যদি 7টা বেজে যায়, আমাকে তাহলে ডাকছে কখন? 7:45-8টার সময়। ফ্লোরে সবাই জানে আমি 8টার বেশি কাজ করব না। 7:45-8টার সময় গিয়ে আমি কি শট দেবো বলো তো? একটা সিন যেটুকুনি করি, আমি 10 মিনিটের সিন করি, 5 মিনিটের সিন করি, যেটাই করি অসম্ভব, সেটা সমানে আমি বয়ে করে যাচ্ছি যে আমি 8টা বেজে গেলে কিন্তু ভাগবো না, তোমরা জানো তো। হ্যাঁ দিদি এই করতে করতে 7:45-8টার সময় আমার ফ্লোরে ডাকলো, ফ্লোরে ডেকে সিনটা শটটা দাও, এটা একটা স্বাভাবিক একটা মাস্টার শট নিল, তারপর একটা ক্লোজ নেবে, তারপর একটা মিড শট নেবে, এগুলো করতে করতে তো 8টা বেজে গেল। যতক্ষণ না সিনটা শেষ হচ্ছে আমি বেরোতে পারছি না, আমার ভদ্রতা জ্ঞান আছে, আমি কি করে সিনটা অর্ধেক ফেলে চলে যাবো? এথিক্সের মধ্যে এটা তো আমার পক্ষে সম্ভব না। অতএব সিনটা শেষ করতে করতে আমার 8:30 9:45 হয়ে যেত। এরকম একদিন হলো, 2 দিন হলো। আমি কিন্তু সব বলে দিলাম যে দেখো আমার কিন্তু 8টা মানে 8টা, এরপর কিন্তু আমি থাকবো না ফ্লোরে, তোমরা এরকম করো না, তোমরা আমার 8টায় যখন ছাড়তে হবে আমাকে 7টায় ডাকো। 1 ঘন্টা একটা সিন করতে নিশ্চয়ই সময় লাগবে, সেটা আর কিছুতে করতো, মানে হ্যাঁ করবো দিদি, হ্যাঁ নিশ্চয়ই যথারীতি। তার পরের দিন ফ্লোরে গেছি, ঠিক ওই 7:45-8টায় গেছি, সিন হচ্ছে একটা মাস্টার শট দিয়েছি, তারপরের শটটা বললো দিদি এটা তোমার 2 শট, আনলাম না, 8টা বেজে গেছে, আমি চললাম বলে আমি ফ্লোর থেকে বেরিয়ে চলে গেছি। দিদি শট আনলাম, আমি জানি না, আমার টাইম 8টা, আমি 8টায় বলে গেছি। তোমাদের আগে অনেকবার বলেছি, তোমরা শোনোনি, অতএব তোমরা যখন শোনোনি আমার কাজ আমি করব, আমি তোমাদের বলে দিয়েছি 8টার বেশি আমি থাকবো না। চলে গেলাম ফ্লোর থেকে, হয়ে গেল। পরের দিন আমাকে ফোন করছে, রত্না তুমি কালকে? হ্যাঁ কেন? তোমাকে তো আমার প্রথম দিন যেদিন কাজ করি সেদিন বলেছিলাম আমি 8টার বেশি কাজ করবো না, তোমরা জানো, তার সত্ত্বেও তোমরা এটাকে করো কেন? তোমরা কেন ডিরেক্টরকে বলে দাও না? ডিরেক্টরও খুব ভালো করে জানে, তা আমি কেন করবো? আমি তো করবো না। এই করে ধরো 1 বছর ধরে এরকম মানে আমি করতে করতে আমি বিরক্ত হয়ে গেছিলাম, আমি যা করবো না। লাস্ট করছি বাংলা মিডিয়াম, মেন রোল বলতে গেলে ঠাম্মি ওখানে মেন রোল ছিল বাংলা মিডিয়ামে। শুটিং করছি, প্রায় শুটিং থাকে, বলতে গেলে রোজই শুটিং থাকে। করতে করতে একদিন হঠাৎ
আগের দিনকে ভালো সিন, বড় সিন করে গেলাম, সেদিন সকালবেলায় সেজে গুজে বসে আছি, তারপর বললো সিন আসছে, বিকেলবেলা সিন এলো, সিনে লেখা আছে যে আমি অসুস্থ হচ্ছি, পরের সিনটা হচ্ছে আমি মারা যাচ্ছি। আমি শুনে এলাম মারা যাচ্ছি মানে আমি সত্যি সত্যি মারা যাচ্ছি? হ্যাঁ দিদি, মানে ডিরেক্টর আর কিছু বলতে পারছে না। তা আমি প্রডিউসারকে, সুশান্তকে ফোন করলাম, সুশান্ত এটা কি গো? যথারীতি সুশান্ত ফোন ধরলো না, আমার বয়ে গেল। ঠিক আছে, শর্ট নাও, শর্ট দিলাম, এ করলাম, এই আমার লাস্ট মেগা, আমি করবো না আর মেগা, তোমাদের হাজার বললেও আমি আর মেগা করবো না, এই বলে ফ্লোর থেকে আমি বেরিয়ে চলে এলাম। তারপর থেকে আর অনেক কাজ এসছে, বলবো না আমার কাছে কাজ আসেনি, অনেক কাজ এসছে, সব প্রোডাকশন থেকে কাজ এসছে। কিন্তু আমি ওই এক কথা বলি, তোমাদের ওই ঘন্টার পর ঘন্টা গিয়ে বসে থাকা, তারপরে ওই একটা সিন আসবে, তারপরে গল্পর মাথা নেই, মুন্ডু নেই, কিছু নেই, আমার আর মানে এ করে কাজ করতে ইচ্ছে করে না। আমি যাদের সাথে কাজ করেছি, যে কাজ আমি করে এসেছি, আর এখন মনে হয় আমি কোথায় কাজ করছি, কাদের সাথে কাজ করছি, আমি আর ধৈর্য রাখতে পারছি না যে তোমাদের সাথে আমি কাজ করব, যার জন্য আমি ইতি দিয়ে আমি ছেড়ে দিয়েছি। কিন্তু ধৈর্য আপনারা রাখুন। কি ধৈর্য? যে আমরা ফিরে আসবো। আর এটা ব্রেক নিচ্ছি তো, একটা ব্রেকের পরে ফিরে আসবো সঙ্গে নিয়ে গল্প সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম বিরতির পর সঙ্গে নিয়ে গল্প সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। আমাদের সময় ক্রমশ ফুরিয়ে আসছে, আর এ যা আড্ডা, এ মোটামুটি একদিন লাগবে। তো আমরা অফ ক্যামেরা আবার আড্ডা মারবো। আপাতত আচ্ছা, আজকে এবারে এটা খুব খারাপ জায়গায় যাই, সেটা খারাপ না, ভীষণ প্রয়োজনীয় আলোচনা। সেটা হচ্ছে তোমাদের সময় বন্ধুত্ব ছিল, ভীষণ বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব ছিল যেরকম ভালোবাসাও ছিল, সব ছিল। মানে আমাদের কিরকম একজন আর একজন আর্টিস্ট, মানে আমি আমার তরফ থেকে আমি পেয়েছি যেরকম বন্ধুত্ব, না বলতে গেলে এটা মানে ভালোবাসাটা কিরকম। ভানুদা আমাকে দেখেছেন, ভানু ব্যানার্জি, ভানুদা আমাকে দেখেছেন 3 বছর বয়স থেকে। 3 বছর বয়সে উনি আমাকে অনেক সাহায্য করেছেন। এমন একটা নাম বলছো না, পুরো একটা লাগছে যে এই মানুষগুলোর সঙ্গে কাজ করছে, তার সাথে আমরা স্ক্রিন শেয়ার করেছি। মানে ভানুদার সঙ্গে আলাপ অবশ্য গীতা দে হচ্ছেন আমার দিদির ননদ। মানে আমার ইন্ডাস্ট্রিতে আসায় বড়দির জন্য, মানে গীতাদিকে আমি বড়দি বলতাম, বড়দি আমাদেরকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলেন। তা বড়দির বাড়িতে ভানুদা আসতেন, ভানুদা আমাকে ওখানে আমাদের দেখে যথেষ্ট আমাদের সাহায্য করতেন, আর আমাকে ভীষণ, আমাদের ফ্যামিলিটাকে ভীষণ ভালোবাসতেন। তা কি হতো, আমি কাজে বড়দি আলাপ করে দিয়েছিল ভানুদাকে যে ওরা বাচ্চা আমার দাদা আর আমি কাজ করতাম, আমার দিদিদের বিয়ে হয়ে গেছিল, দিদিরা আলাদা তখন থাকতো। আমার দিদির ননদ হচ্ছে গীতাদি, অথবা এক বাড়িতেই আর এক দিদি থাকতো। তা তখন ভানুদা ওকে বললো, ওকে ব্যবস্থা করে দাও না, তুমি তো আজ কাজ করো, ওকে কাজের জন্য। বলে হ্যাঁ নিশ্চয়ই বলে দেবো। তা এই ছবিতে ভানুদা যথারীতি বলে দিত, এ করে দিত। আস্তে আস্তে আমি ছবির কাজও পেতে লাগলাম, ছবি করতে লাগলাম, আস্তে আস্তে নাম হতে লাগলো, পানাইরে চুনি করলাম, ছবিটা হিট করলো, লোকে চিনলো। আমি নর্থ ক্যালকাটা থেকে সাউথ ক্যালকাটায় চলে গেলাম। সাউথ ক্যালকাটায় গিয়ে ওখানে আমার গার্জেন হচ্ছে ভানুদা। রোজ সকালবেলায়, তখন এই ফোন, বড় ফোন, বিএসএনএল ফোন, এত বড়, রোজ সকালবেলা আমার একটা ফোন ভানুদাকে করতেই হতো, না করলে পরেই পরে মানে দুপুর হতে না হতেই বাড়ি চলে আসতো। আমি যদি বাড়িতে থাকি, কি ভেবেছিসটা কি, বাংলা ভাষায় বলতে, আমি ঠিক বাংলাটা বলতে পারি না, বড় হয়ে গেছো, হ্যাঁ সেই ছোটটা দেখেছি এত বড় হয়ে গেছো যে আজ সকাল থেকে তুমি কি করছো সেটা আমাকে জানাবে না? তোমার শুটিং যদি থাকে তুমি যাবে না? তুমি শুটিং এ চলে গেছো, আমাকে জানাওনি? তোমার শরীর খারাপ হলে কি হবে? তোমার মানে এই যে ভালোবাসা, মাথার উপরে আশীর্বাদ তোমার রয়েছে। হ্যাঁ, সন্ধ্যা মামনি, মানে সন্ধ্যা রানী, সন্ধ্যা মামনির বাড়ি ছিল। আমি যে সাউথ যে বাড়িতে থাকতাম, সামনে মেন রাস্তায় মামনির বাড়ি। মামনির সাইকেলে টানা রিক্সা করে বাজার করতে যেতেন, আচ্ছা, লেক মার্কেটে। তা আমার বাড়ির সামনে দিয়ে মামনি যেতেন। তা মামনি, আমার জানলাগুলো খোলা থাকতো, মামনি জানলা থেকে এসে দাঁড়িয়ে, কি রে কি করছিস, আজকে কি তোর শুটিং আছে, তুই কি আজ বেরোবি, শরীর ঠিক আছে তো, এরকম জিজ্ঞেস করে মামনি যেতেন। অপূর্ব, মানে না আসলে একটা সংসার, এই তো মানে একটা বাড়ি। সেই তো, তুমি এই যে ভালোবাসাগুলো কি তুমি বলে আনবে? এখন তো সুইচ অন সুইচ অফ, না, যেই প্যাক আপ হলো আর কেউ দিকে তাকায় না, চলে গেল। তো
তবে এইটা তুমি পেয়েছো বলে তুমি এটা পরের জেনারেশনকে আমি দিয়েছো। আমাদের দিয়েছো। তুমি ঠিক দিয়েছো। বলে, হ্যাঁ, সেটাই আমরা আমরা নিয়েছি। অনেকটা, হ্যাঁ, আমরা কিন্তু আমরা নিয়েছি। দিতে চাইলে এখন আর কেউ নেয় না। কেউ আর নেওয়ার এই নেই। হচ্ছে কথা, এখন আর নেবার নেই। এবার কেউ মানে তোমরা নিয়েছো যেটা, সেটা আমার ভাগ্য যে তোমরা নিয়েছো। না দিদি, এর আমাদের পরে আর যারা ভাগ্য। তারা না আমি ঘটনা কিন্তু দিদি এই মানে এই যে বলছি, ছোটবেলা থেকে ওকে আমি ভীষণ সত্যি সত্যি খুব ভালোবাসি। আমি যেখানে কাজ মানে আমাদের কি মিথ্যে মিথ্যে ভালোবাসো? না না, ও বাচ্চা ছোট না না, থেকে- তাহলেও তুমি কে বললে আমার ছোট থেকে দেখেছো? ওটা কিরকম ভালোবাসা জানিস তো, মানে মানে মেয়ের চেয়েও বেশি ভালোবাসি আরে বাবা। ওকে আমি। শোনো হ্যাঁ। আমার ওটাকে কি বলে আইবুড়ো ভাত, এই রত্নাদি নিচের বাড়ির কাঁসার থালা কাঁসার না, রূপোর থালা রূপোর বাটি থালা নিয়ে এসছে, sorry। সমস্ত কিছু দিয়ে ওর আমি আইবুড়ো ভাত ওইখানে খাইয়েছিলাম। আইবুড়ো ভাত হয়েছে। আমি আমার ওকে আইবুড়ো আইবুড়ো ভাত তখন বিশাল প্রথমবার লেগে- আমরা যখন আর আমি করতাম। সমস্ত রকম রান্না করে আমি এনেছিলাম। করছি তখন ভারত লোক হ্যাঁ, আমরাও হ্যাঁ, হ্যাঁ, সেটাই আমি দশটা বললাম করে তখন। আমরা ঘরে যে থাকতাম। তোর- তবে মিষ্টু তোরা দিয়ে যখন করছিস, কেয়ারিং আমার রাগ- কেয়ারিং যে ব্যাপারটা বলছো বড়দা, আমি কিন্তু পেয়েছি। আমার প্রথম কাজ যেটা তিথির অতিথি মামনিদি মানে ইন্দ্রাণী হালদারের কথা বলছি, ট্র্যাকটা কুনালদা আজ নেই, কুনালদা আমি মামনিদি একটা ট্র্যাক, নতুন ট্র্যাক তৈরি হলো। আমরা প্রথম কাজ ক্যামেরার সামনে প্রথম দাঁড়াচ্ছি 2005 সাল। তখন তার আগে ওই ছোটখাটো কিছু করছিলাম। জৈনপুরের যিশুদার বাগান বাড়ি, ওখানে শুটিং হয়। তো প্রথম দিন যখন গেছি, প্রোডাকশনের গাড়িতে গেছি, সন্তোষপুরে আমাদের ওই এর অব্দি গেছি, মামনিদির গাড়ি করে গেছে। ফেরার সময় এবার আমি আর মামনিদি দুজন তো ফিমেল আর্টিস্ট, আর তো সব ছেলে প্রোডাকশনের লোকজন, এবং আমি প্রথম নতুন। মামনিদির একটু সিন বাকি আছে, আমার হয়ে গেছে, মামনিদি ক্লোজ চলছে। হঠাৎ দেখি আশুদা এসে আমাকে বললো, আমি বললাম কোথায় কিসে যাবো, তো বলে দিল এই গাড়িটাতে উঠে যাবে। দেখলাম এবার প্রোডাকশনের যারা লোকজন, মেকআপ এই সেই সব আমাকে উঠে দিতে বলবে। এবার আমি তো বুঝতে পারছি না, মানে উঠে তো যাবো, কোথায় উঠবো, কোন সিট, কারণ একটু বড় বয়সে যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি, এইটুকু জ্ঞানগুলো আছে যে কে কোথায় বসে একটু জেনে না নিলে আমি কোথায় বসে পড়বো, কে কি বলবে, একদম ছোট তো নয়। তো হঠাৎ দেখে আসতে বলছি, শোনো এদিকে এসো, যেরকম বলে, হ্যাঁ। তুমি ওই গাড়িতে যাবে না। যে তাহলে আমি কিসে যাব, সব গাড়ি ছেড়ে দিয়েছে, ওটা লাস্ট গাড়ি। তখন বলছে তুমি মামনিদির গাড়িতে যাবে। মামনিদি বলেছে, মামনিদির নিজের গাড়িতে যতদিন ওখানে আমরা শুটিং করেছি, যতদিন না ফ্লোরে এসছে, আমি একটা একা মেয়ে, মামনিদি প্রতিদিন, আমি হাজরায় থাকি, তাহলে আমি হাজরায় থাকি, প্রতিদিন আমাকে রাজবাড়িতে মামনিদি নামিয়ে দিয়ে গেছে। মাউনিদি Every day, every day. আমি বলি, আমারও একটা মানে অভিজ্ঞতা আছে খুব সুন্দর। হাওয়া বদল কাজটার নাম ছিল। এবার সেইখানে রজতাভ ছিল, মামুনিদি ছিল, আমি ছিলাম, এরকম খুব ভালো একটা চরিত্র ছিল আমার। সেই চরিত্রটাতে আমার ছিল, আমি ওই সেলস ওম্যান আর কি, ঘুরে ঘুরে জিনিস বিক্রি করছি, খুব দুস্থ অবস্থা। এবার আমি ওদের বাড়িতে বেল দিয়েছি এবং ওরা দরজা খুলেছে, আমি কথা বলতে বলতে আমি সেন্সলেস হয়ে গেছি, মানে এতটাই রোদ্দুরে এরকম থাকতে থাকতে এরকম ভাবে আমি পড়ে গেছি। যখন মনিটরটা হয়েছে, ওই দরজাটা এরকম ভাবে পড়েছি, তো দরজাটা পুরো শটাং গিয়ে পেছনে চলে গেছে, মানে যা হয় শুটিং এর তো না। এবার তখন ওটা দেখে নিয়েছে যে এরকম হলে তো ভীষণ, আমি তো পুরো এরকম পড়ে গেছি। তখন পেছনে, দরজার পেছনে যখন শটটা হবে, তখন দরজার পেছনে একটা ছেলে বসলো, আর ধরে রাখা একটা অবধি যাবে, আটকে যাবে, আমাকে পুরো পড়তে হবে না, আমাকে জাস্ট কিচ্ছু নয়, আমাকে শুধু মামনিদি আমার পড়াটা দেখেছিল। তখন আমাকে মামনিদি বললো, জাস্ট এইটুকু বললো, সাইড দিয়ে, এখান দিয়ে পড়ো, এখান দিয়ে পড়ো, শুধু এইটুকু বলে দিল যে আমার কত সুবিধে হয়েছে। আমি তো হাঁটু দিয়ে পড়েছিলাম, আমার কতটা লেগেছিল, কিন্তু আমি সত্যি আমি এইখান দিয়ে যখন পড়লাম আমার কিচ্ছু হলো না। এটাই তো টেকনিক। বিরাট ব্যাপার, এখন তোকে ফিরে তাকায় না, জাস্ট উনি ওটা খেয়াল করলে আর করেছেন সবচেয়ে বলে। বড় কথা হলো অবন্তী, এখন যদি কাউকে তুই বলিস এখান দিয়ে বলো, তাকাবে, Exactly, exactly, ভাবে এটা তাকাবে। বলা যায় না। আমি জানি, জানি। এবং না হলে আমি জানি, এটা নিয়ে কথা বা উঠবে, বা বা যে বা director- ওরা নিজেদের মধ্যে আলোচনা করবে, ভীষণ বেশি কথা বলে। কথা, আমাকে শেখাচ্ছে, মানে এইটা হয় সেই। আচ্ছা, অপমানজনক। আমাদের গল্প তো শেষ হবে না, 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 আমাদের সময় ফুরিয়ে সময়, গেছে, হ্যাঁ। কি যাতনা। শুধু একটা জিনিস বলবো দিদি,
যে আগে না আমাদের প্রত্যেকটা মেগা সিরিয়ালের এক একটা বিভিন্ন মানে টাইটেল ট্র্যাক হতো, ওগুলো আমি খুব মিস করি। তোমরা করো? আমিও ভীষণ করি। সুবর্ণলতার টাইটেল ট্র্যাকটা তো আমার এখনো কলার টিউন। এবং টাইটেল ট্র্যাক হয় না বলে এই দুঃখটা থেকে অবন্তীকে বলবো, ওই যে অবন্তী বললাম কিছু জানি না, Exactly. অবন্তী খুব ভালো গান জানে, অসাধারণ, দুকলি গান অসাধারণ। হবে। Yes. না আমরা অনুরোধ করতে পারি, জোর তো করতে পারি না। জোর করতে পারি। না না, জোর করতেই পারি। অবন্তী হ্যাঁ, প্লিজ, হ্যাঁ, তাও একটা প্লিজ Please, বলেছি। এটা জোর, এই গান শোনা, এইটা গান জোর। শোনা। বলো দিদি বলো। না না, ও শোনাবে। শোনাবে শোনাবে। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো। আজ যেমন করে হাওয়া যেমন পাতায় পাতায় মরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকে মাঝে কাঁদিয়া কাঁদাও গো। আজ যেমন করে। অসাধারণ, একটা খুব আদুলির ভালো। না যে অন্য দিক মুখটা ভারী থাকে হয়ে যায়। এবং সেটাও না গল্প নয়, সেটাই সত্যি। সত্যি, হুম। সেই তো। মানে এই যে আর্টিস্টদের একটু উল্টে পাল্টে দেখবে যদি একটু কেউ হ্যাঁ, দেখে। সত্যি তাই, হ্যাঁ যাই হোক, একদমই এটা তাই। কিন্তু আমাদের কষ্ট, তাই তো, তাই তো। এটা আমাদের কষ্ট। যাই হোক, কিন্তু এই এটা আমাদের কষ্টটাই হাসি মুখে আমরা- বলতে হবে। হ্যাঁ, বলতে হবে। আমরা হাসি মুখে থাকবো, আমাদের এটাই জেদ, আমরা হাসি মুখে Yes. থাকবো, কেউ আমাদের কাঁদাতে পারবে না, আমরা কাঁদবো কিন্তু বাথরুমে গিয়ে। চলো ভালো থাকো সবাই, তোমরা এলে আমাদের অনুষ্ঠান অনেক বেশি জলজল করে উঠলো। দিদি আমাদেরও অনেক খুব ভালো, প্রণাম। খুব ভালো লাগছে। আবরণের তরফ থেকে তোমাদের জন্য আছে ভালোবাসার উপহার। আবরণ রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। আবরণ বাংলা ও বাঙালির ঐতিহ্যপূর্ণ নানা শাড়ির সঙ্গে প্রাদেশিক নানা শাড়ির সম্ভার এবং সেই সঙ্গে পুরুষদের অসাধারণ কালেকশন। অতএব আবরণ। আমাদের সঙ্গে প্রত্যেকবারের মতো এবারে চলে এসছে আমাদের টিমে মিষ্টি মেয়ে সৃজিতা নিয়ে আবরণের তরফ থেকে উপহার। এসো সৃজিতা, রাত্রির জন্য। সৃজিতার জন্য একটা জোরে হাততালি। হ্যাঁ, Thank you so much. এটা অবন্তীর জন্য। অবন্তী, থ্যাংক ইউ। পিঙ্কি এবং আমাদের রত্নাদির জন্য। দিদি উঠতে হবে না, please, দিদি দিদি তুমি বসো, তুমি বসো দিদি। আমি বসবো? তুমি বসো, আচ্ছা, তুমি আচ্ছা। বসে নাও। আচ্ছা। পিঙ্কি বস। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এরকমই থাকো, পাল্টে যেও না। আমার ইচ্ছে রইলো আবার একদিন এরকম জমজমাট আড্ডা। আমার খালি মনে হচ্ছে আজকে মাত্র কোয়ার্টার আড্ডা হলো। হ্যাঁ একদমই তাই। ভালো থাকবেন, আপনারাও সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে ঠিক এই দিন এই সময়। সঙ্গে নিয়ে কি গল্প, সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ।